ডেজ অ্যাট দ্য মোরিসাকি বুকশপ, লিখেছেন সাতোশি ইয়াগিসাওয়া। গত গ্রীষ্মের শেষ থেকে পরের বছর বসন্তের শুরু পর্যন্ত সময়টা আমি মোরিসাকি বইঘরে থেকেছি। জীবনের সেই সময়টা আমি স্টোরের দ্বিতীয় তলায় বাড়তি ঘরটায় কাটিয়েছিলাম। সেখানকার বইয়ের সাগরে নিজেকে ডুবিয়ে রাখতাম। অন্ধকারাচ্ছন্ন ছোট ঘরটায় আলোর উপস্থিতি ছিল খুব কম, আর সব কিছুই স্যাঁতস্যাঁতে মনে হতো। জায়গাটায় সারাক্ষণ পুরনো বইয়ের বাসি গন্ধ বিরাজ করত। তবে সেখানে কাটানো দিনগুলো সবসময়ের জন্য আমার স্মৃতির পাতায় রয়ে যাবে, কারণ সেখান থেকে আমার আসল জীবনের শুরু। এবং আমি জানি নিঃসন্দেহে সেই দিনগুলি না থাকলে আমার বাকি জীবন হতো নীরস, একঘেয়েমিপূর্ণ এবং নিঃসঙ্গ। মোরিসাকি বুকশপ আমার কাছে প্রাণপ্রিয়। ওটা এমন একটা জায়গা যেটি আমি কখনোই ভুলতে পারবো না। যখন আমি চোখ বন্ধ করি তখন এর স্মৃতিগুলো আমার কাছে প্রাণবন্ত হয়ে ফিরে আসে। ঘটনা শুরু হয়েছিল স্বচ্ছ নীল আকাশে বিনা মেঘে বজ্রপাতের মতোই। না, যা ঘটেছিল তা এর চেয়েও বিস্ময়কর। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো ব্যাঙ ঝরছে, এমন কিছু দেখার চেয়েও বিস্ময়কর। একদিন হিদেয়াকি, যে প্রেমিকের সাথে আমি 1 বছর ধরে সম্পর্কে ছিলাম, হঠাৎ মৃদু গলায় বলল, আমি বিয়ে করতে যাচ্ছি। কথাটা শুনে আমার মনে অজস্র প্রশ্ন ঝাঁক বাঁধে। এখন সে যদি বলতো, চলো আমরা বিয়ে করি, বিষয়টা না হয় বুঝতে পারতাম। অথবা সে যদি বলতো, আমি বিয়ে করতে চাই, তখনও হয়তো বুঝতে পারতাম। কিন্তু আমি বিয়ে করতে যাচ্ছি কথাটা ভীষণ অদ্ভুত ছিল, কারণ বিয়ে তো দুজনের মধ্যে পারস্পরিক সম্মতিক্রমে অনুষ্ঠিত একটি চুক্তি। তাই ব্যাকরণগতভাবে বাক্যটি সম্পূর্ণ ভুল ছিল না, সেটা না হয় নাই ধরলাম, কিন্তু এত সাধারণভাবে বলাটা একদম নির্লিপ্ত। তার কণ্ঠস্বর, সুরটা সবসময়ের মতো এতটা স্বাভাবিক ছিল যেন সে বলছে, জানো, আমি রাস্তার পাশে কিছু টাকা কুড়িয়ে পেয়েছি। সময়টা ছিল জুন মাসের মাঝামাঝি, কোনো এক শুক্রবারের রাত। আমরা অফিস শেষ করে শিনজুকুর একটি ইতালি রেস্তোরাঁর একত্রে ডিনার করছিলাম। রেস্তোরাঁটি একটি হোটেলের সবচেয়ে উঁচু তলায় ছিল। সেখানে বসে আমরা রাতের শহরে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম সমস্ত নিয়নবাতি জলজলে আলো। এটি ছিল আমাদের দুজনের সবচেয়ে পছন্দের জায়গা। হিদেয়াকি কর্মক্ষেত্রে আমার চেয়ে 3 বছরের বড় ছিল। কাজ শুরুর প্রথম দিন থেকেই যাকে গোপনে পছন্দ করতে শুরু করেছিলাম। কোনো কারণে দুজনের কাছাকাছি হলেই আমার বুকের ভেতর হৃদয়টা যেন ট্রাম্পোলিনের মতো লাফিয়ে উঠত। সেই রাতে প্রথমবারের মতো আমরা একান্তে অনেকটা সময় কাটাচ্ছিলাম। আমি আমার ওয়াইন উপভোগ করছিলাম আর আমার মনটাও বেশ ফুরফুরে ছিল। কিন্তু তারপর এত কিছু না ভেবেই আমি উত্তর দিলাম, ভেবেছিলাম হয়তো আমি ভুল শুনেছি। কিন্তু যা বলেছিল নির্লিপ্ত কণ্ঠে সেই কথাটিরই পুনরাবৃত্তি করলো সে। সম্ভবত আগামী বছর আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে? কে কাকে বিয়ে করতে যাচ্ছে? আমি তাকে। আমি তখনও হতভম্ব অবস্থায় ছিলাম। কে সে? এবং তারপর কোনো রকম অপরাধবোধ ছাড়াই কোম্পানির একটি ভিন্ন বিভাগের অন্য এক মেয়ের নাম বলল সে। তাকে আমার সাথে একই সময়ে নিয়োগ দেওয়া হয়েছিল। সে এতটাই সুন্দরী যে আমি নিজেও মাঝে মাঝে তাকে জড়িয়ে ধরতে চাইতাম। তার তুলনায় আমি লম্বা আর দেখতে খুবই সাধারণ। আমি কিছুতেই ভেবে পেলাম না তার মতো এরকম অসাধারণ একটা মেয়ের সাথে সম্পর্কে থাকার পরও আমার সাথে সম্পর্কে জড়ানোর কথা মাথায় আনবে সে। জিজ্ঞেস করায় হিদেয়াকি জানালো তাদের প্রায় 2.5 বছরের সম্পর্ক। তার মানে সময়ের হিসাব করলে হিদেয়াকির সাথে আমার সম্পর্কের বয়সের চাইতেও বেশি। পুরো সময়টা জুড়ে আমি তাকে ক্ষণিকের জন্য কখনো সন্দেহ করিনি, কখনো ভাবতে পারিনি যে তার জীবনের অন্য কেউ আছে। তবে কিছু বিষয় অবশ্যই ছিল, যেমন আমাদের সম্পর্কের কথা অফিসে গোপন রাখা হয়েছিল, কিন্তু আমি ভেবে নিয়েছিলাম সবার সামনে যেন কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য হিদেয়াকি বিষয়টা গোপন রেখেছে। কিন্তু আসল ঘটনা হলো, শুরু থেকে কখনোই আমি ওর প্রথম পছন্দ ছিলাম না। আমি শুধু এমন একজন যাকে ব্যবহার করা হয়েছিল। এতদিনে একবারের জন্য কেন ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি কি এতটাই নির্বোধ, নাকি ওকে ভালোবেসে পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম? যাই হোক,
ততদিনে তারা দুজনে একে অপরের বাবা মার সাথে দেখা সাক্ষাতের কাজটাও সেরে ফেলেছিল। পরের মাসে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মাথার ভেতরটা যেন হঠাৎ করে ঝিমঝিম করে উঠেছিল। মনে হচ্ছিল মস্তিষ্কের কুঠুরিতে কোনো এক অক্লান্ত পুরোহিতের বাজানো প্রকাণ্ড এক সান্ধ্য ঘণ্টার প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। জুন মাসে বিয়েটা করে ফেলতে পারলে ভালো হতো, তাই না? কিন্তু ও এখনও কিছু জানায়নি, আর স্পষ্টভাবেই এবছরের জন্য দেরি হয়ে যাচ্ছে এ কারণেই। বিম্বল হয়ে বসে বসে তার বলা কথাগুলো শুনছিলাম আমি। এরপর বিড়বিড় করে বললাম, হ্যাঁ এটাই তো ভালো। আর কথাটা বলে আমি নিজেই চমকে উঠি। আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে সে ধন্যবাদ জানিয়েছিল, বলেছিল, শোনো, আমরা কিন্তু এখনও মাঝে মধ্যে দেখা করতে পারি। সবসময়ের মতো তার সেই প্রাণবন্ত হাসি, তার বলা এই কথাগুলো যে আমাকে কতটা আহত করেছে তা নিয়ে ওর কোনো ভাবনাই নেই। আমার কিছুতেই ওর কোনো কিছু আসে যায় না। জীবনটা কোনো নাটক বলে নিশ্চয়ই এখনই উঠে দাঁড়িয়ে গ্লাসের অবশিষ্ট ওয়াইন ওর চেহারায় ছুঁড়ে মারতাম, কিন্তু নিজের অনুভূতি কোনোদিন ঠিক মতো প্রকাশ করতে পারিনি। যখন একা হই শুধুমাত্র তখনই আমি নিজের মনের মধ্যে কী চলছে তা বুঝতে পারি। তাছাড়া মাথার ভেতর বাজতে থাকা সেই ঘণ্টাধ্বনি এতটাই বেড়ে চলছিল যে আর কিছুই ভাবতে পারছিলাম না।